উত্তর কোরিয়া এমন একটি দেশ যেখানে সাধারণ মানুষের ৩ বেলা পেট ভরে খাওয়ার নিশ্চয়তা নেই। অথচ তাদের নেতা কিম জং উন যখন মিসাইল তাক করে তখন খোদ আমেরিকার মতো পরাশক্তির বুকেও কাঁপুনি ধরে যায়। পশ্চিমা বিশ্ব তাদের ঘাঁটাতে ১০০ বার চিন্তা করে। এবার একটু মধ্যপ্রাচ্যের দিকে তাকান তো। বিশ্বের মোট তেলের মজুতের বিশাল অংশ তাদের পায়ের নিচে আছে। তাদের আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার, চকচকে শহর আর বিলাসবহুল জীবন। অথচ তাদের চোখের সামনেই ফিলিস্তিন, সিরিয়া, ইরান বা ইয়েমেনে হাজারো মানুষ মারা যাচ্ছে, আর তারা সম্পূর্ণ নিশ্চুপ। কেন এমন অদ্ভুত বৈপরীত্য? কেন সামরিক শক্তিতে দুর্বল হয়েও উত্তর কোরিয়া পশ্চিমাদের হুমকি দেয়, আর অফুরন্ত সম্পদ থাকার পরেও বিশ্বের বুকে মুসলিম রাষ্ট্রগুলো আজ এত অসহায় কেন? আজ আমরা ইতিহাসের পাতা উল্টে খুঁজব সেই প্রশ্নের উত্তর। জানব গত ১০০ বছরে ভূ রাজনীতিতে ঠিক কী ঘটেছিল আর কিভাবে এই পতন থেকে আবার ঘুরে দাঁড়ানো সম্ভব। চলুন শুরু করা যাক। প্রথমেই বলুন তো, বিশ্বের ভূ রাজনীতিতে বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সবচেয়ে বড় হাতিয়ার কি? সেনাবাহিনী? না, তাদের তুরুপের তাস হলো তেল। পশ্চিমা বিশ্বের, বিশেষ করে ইউরোপ ও আমেরিকার অর্থনীতি চাকাই ঘোরে এই জ্বালানি তেলের উপর ভর করে। জাস্ট একবার কল্পনা করুন, গালফ কান্ট্রিগুলো যদি আজ একজোট হয়ে সিদ্ধান্ত নেয় যে আমরা পশ্চিমা বিশ্বে ১ ফোঁটা তেলও রপ্তানি করব না, তাহলে কি হবে? পশ্চিমা বিশ্বের অর্থনীতি ধসে পড়বে। তাদের আকাশে একটি যুদ্ধ বিমানও উঠতে পারবে না। কিন্তু তারা কি এই কাজটা করবে? বাস্তবতা হলো তারা এটা কখনোই করবে না, কারণ তাদের কোনো স্বাধীন ভূ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় নাই। তাদের আছে শুধু ৩টা-৪টা বিয়ে করার ক্ষমতা। আজ তারা ব্যস্ত বিলিয়ন ডলার খরচ করে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে, ইউরোপ থেকে নেইমার, রোনালদোদের ভাড়া করে এনে ফুটবল লিগ খেলাতে, নিজেদের দেশে পশ্চিমা সংস্কৃতির হ্যালোইন উৎসব পালন করতে আর মদের বার ওপেন করতে, যাতে তারা মেয়েদের নিয়ে ফুর্তি করতে পারে। তাদের এই বিলাসী জীবনী নিরাপত্তার জন্য তারা কাদের ওপর নির্ভরশীল জানেন? সেই পশ্চিমাদের ওপরই। কাতার, আবুধাবি থেকে শুরু করে বিভিন্ন আরব রাষ্ট্রে আজ পশ্চিমাদের বিশাল বিশাল সামরিক ঘাঁটি বা বেস ক্যাম্প রয়েছে। এই ক্যাম্পগুলো থেকে আমেরিকান যুদ্ধ বিমান ওড়ে এবং তাদেরই চোখের সামনে অন্য একটি মুসলিম দেশের ওপর বোমা বর্ষণ করে, আর তারা শুধু চেয়ে চেয়ে দেখে। অথচ ইতিহাস কিন্তু এমন ছিল না। ইতিহাসে মাত্র একবার এই তেলের অস্ত্রকে ব্যবহার করার সাহস দেখিয়েছিলেন একজনই নেতা। তিনি হলেন সৌদি আরবের তৎকালীন কিং ফয়সাল রহমতুল্লাহি আলাই। ১৯৭৩ সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিমা বিশ্ব যখন সরাসরি ইসরায়েলকে সমর্থন দিচ্ছিল, তখন কিং ফয়সাল এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তিনি আমেরিকা ও ইউরোপে তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেন। এই একটি মাত্র সিদ্ধান্তেই পশ্চিমাদের অর্থনীতিতে ধস নেমেছিল। পেট্রোল পাম্পগুলোতে মাইলকে মাইল লম্বা লাইন তৈরি হয়েছিল। তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন যে যদি সদিচ্ছা থাকে তবে পশ্চিমা বিশ্বকে ভাতে পানিতে মারা সম্ভব। কিন্তু তার এই সাহসিকতার চরম মূল্য তাকে দিতে হয়েছিল। তাকে গুপ্ত হত্যার শিকার হতে হয়। এরপর থেকে আর কোনো আরব নেতা পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে এমন দুঃসাহসিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা সাহস দেখাতে পারেননি। আজকে নেতারা পর্দার আড়ালে ইহুদি, খ্রিস্টান বলয়ের সাথে বন্ধুত্ব করে নিজেদের গদি টিকিয়ে রাখছেন। তারা ইশারায় কাজ করছেন, আর এর ফলে অর্থনৈতিক ভিত্তি, সামরিক শক্তি এবং ভূ রাজনৈতিক প্রভাব সব দিক থেকেই মুসলিম বিশ্ব আজ পঙ্গু হয়ে আছে। আজকের এই দুর্বলতা, এই অসহায়ত্ব একদিনে কিন্তু তৈরি হয়নি। এর শিকড় লুকিয়ে আছে আজ থেকে ঠিক ১০০ বছর আগের একটি ঐতিহাসিক ট্র্যাজেডিতে। সময়টা ১৯১২ থেকে ১৯২৪ সাল। প্রথম বিশ্বযুদ্ধের ডামাডোলে বিশ্ব রাজনীতি এক নতুন রূপ নিচ্ছে। দীর্ঘ শত শত বছর ধরে মুসলিমদের ঐক্যের প্রতীক হিসেবে একটি বিশাল সাম্রাজ্য টিকেছিল, উসমানীয় খিলাফত বা অটোমান এম্পায়ার। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং তাদের মিত্র জায়নবাদী শক্তিগুলোর সুদূর প্রসারী ষড়যন্ত্রের প্রধান টার্গেটে পরিণত হয় এই সাম্রাজ্য। ব্রিটিশরা অত্যন্ত চতুরতার সাথে আরবদের মনে জাতীয়তাবাদের বিষবাষ্প সরিয়ে দেয়। তারা আরবদের বোঝায় যে তোমরা আরব আর শাসকরা হলো তুর্কি, কেন তোমরা তুর্কিদের অধীনে থাকবে? এই উস্কানিতে পা দিয়ে আরবরা খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করে। ব্রিটিশদের কুটচালে একটি বিশাল ঐক্যবদ্ধ সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ১৯২৪ সালে আনুষ্ঠানিকভাবে পতন ঘটে উসমানীয় খিলাফতের। আর এই পতনের সবচেয়ে বড় মাসুল মুসলিমদের কি দিতে হয়েছিল জানেন? মাসুল হিসাবে হারাতে হয়েছিল পবিত্র ভূমি জেরুজালেম বা ফিলিস্তিন। খিলাফত ধ্বংসের সাথে সাথেই ব্রিটিশদের মদতে ফিলিস্তিনি ইহুদিদের অবৈধ বসতি স্থাপন শুরু হয়, যা আজকের এই রক্তক্ষয়ী সংঘাতের মূল কারণ। সেই ১৯২৪ সাল থেকে আজকের এই ২০২৬ সাল, এই ১০০ বছরে পৃথিবী কোথায় পৌঁছেছে? সামরিক প্রযুক্তি, অর্থনীতি, গ্লোবাল মিডিয়া, জিওপলিটিক্স
প্রতিটি ক্ষেত্রে পশ্চিমা বিশ্ব এগিয়েছে রকেটের গতিতে, আর আমরা কেবলই পিছিয়ে পড়েছি। আজ আমাদের নিজস্ব কোনো শক্ত অর্থনৈতিক ভিত্তি নেই। আমরা পশ্চিমা ফিনান্সিয়াল সিস্টেম, IMF, ওয়ার্ল্ড ব্যাংকের ওপর নির্ভরশীল। আমাদের শক্তিশালী কোনো গ্লোবাল মিডিয়া নেই যা পশ্চিমা প্রোপাগান্ডার বিরুদ্ধে আমাদের ন্যারেটিভ বা কথাগুলো বিশ্বের কাছে তুলে ধরবে। আমাদের নিজস্ব অত্যাধুনিক সামরিক প্রযুক্তি বা অস্ত্র কারখানা নেই। আমরা অন্যের তৈরি অস্ত্রের ওপর নির্ভরশীল। সবচেয়ে বড় কথা, এই 100 বছরে আমরা আমাদের আত্মপরিচয় হারিয়েছি। আমরা বিভক্ত হয়ে পড়েছি ছোট ছোট ভূখণ্ডের স্বার্থে জাতীয়তাবাদের মোড়কে। একটি কাপড় ধুতে যেমন 1 বালতি পানি লাগে, তেমনি আমাদের এই 100 বছরের জমে থাকা গ্লানি ধুয়ে ফেলতে প্রয়োজন এক বিশাল বুদ্ধিবৃত্তিক এবং আধ্যাত্মিক বিপ্লবের। এবার একটু কিম জন উনের দিকে নজর দেওয়া যাক। উত্তর কোরিয়া এমন একটি দেশ যার জিডিপি বাংলাদেশের চেয়েও কয়েক গুণ ছোট। দেশের মানুষের ইন্টারনেট ব্যবহারের কোনো অধিকারই নেই। 3 বেলা ঠিকমতো তাদের খাবারই জোটে না। অথচ সেই দেশের নেতা কিম জং উন যখন একটি বোতামে হাত রাখার হুমকি দেন, তখন খোদ আমেরিকার পেন্টাগনেও ঘাম ছুটে যায়। প্রশ্ন হলো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী থাকার পরেও আমেরিকা কেন উত্তর কোরিয়াকে ভয় পায় বা ঘাঁটাতে সাহস করে না? এর পেছনে রয়েছে কিমের 4টি মাস্টার স্ট্রোক বা অব্যর্থ কৌশল। 1. পারমাণবিক ডেটারেন্স। কিমের কাছে শুধু কাগজে হুমকি নেই, তার কাছে রয়েছে সত্যিকারের হয়তোবা পারমাণবিক অস্ত্র এবং ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। তার তৈরি হাওয়াসং সিরিজের মিসাইলগুলো সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে যেমন নিউ ইয়র্ক বা ওয়াশিংটনে পারমাণবিক আঘাত হানতে সক্ষম। আমেরিকা জানে উত্তর কোরিয়ায় হামলা করলে কিম হয়তো শেষ হয়ে যাবেন, কিন্তু মরার আগে তিনি আমেরিকার বুকে এমন এক পারমাণবিক ক্ষত তৈরি করে যাবেন যা আমেরিকা শত বছরেও ভুলতেই পারবে না। 2. সিউল এবং টোকিও জিম্মি। উত্তর কোরিয়ার বর্ডার থেকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দূরত্ব মাত্র 30 মাইলের মতো। কিমের হাজার হাজার কনভেনশনাল আর্টিলারি এবং রকেট লঞ্চার সরাসরি সিউলের দিকে তাক করা আছে। আমেরিকায় হামলা করার আগে কিম যদি শুধু বোতামে চাপ দেন, তবে কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণ কোরিয়া এবং জাপানের লাখ লাখ মানুষ মারা যাবে, আর সেখানে থাকা হাজার হাজার আমেরিকান সেনারও সলিল সমাধি হবে। 3. চীন ও রাশিয়ার জিওপলিটিক্যাল ছায়া। উত্তর কোরিয়ার ভৌগোলিক অবস্থান আমেরিকার 2 প্রধান শত্রু চীন এবং রাশিয়ার ঠিক দোরগোড়ায়। আমেরিকা যদি উত্তর কোরিয়ার পতন ঘটায়, তার মানে হলো আমেরিকান সেনাবাহিনী সরাসরি চীনের বর্ডারে এসে দাঁড়াবে। চীন এবং রাশিয়া কখনোই তাদের ঘরের পাশে আমেরিকার এই উপস্থিতি মেনে নেবে না। তাই কিম জং উন এই 2 পরাশক্তির বাফার স্টেট বা ঢাল হিসাবে কাজ করেন এবং তাদের নীরব সমর্থন পান। 4. নাথিং টু লুজ মেন্টালিটি বা হারানোর কিছু নেই। আমেরিকা কাউকে ভয় দেখালে প্রথমেই অর্থনৈতিক স্যাংশন বা অবরোধ দেয়। কিমের দেশের ওপর বিগত কয়েক দশক ধরে বিশ্বের সবচেয়ে কঠিন স্যাংশন দেওয়া আছে। তার দেশের ইকোনমি বলতে বাহিরের বিশ্বের সাথে যুক্ত কিছুই নেই। পশ্চিমা ব্যাংকে তার টাকা নেই, সুইফট সিস্টেমে তার লেনদেনও নেই। তাই আমেরিকাকে কিম বলে, আমার হারানোর কিছু নেই, কিন্তু তোমার হারানোর অনেক কিছু আছে। এবার আসুন মুদ্রার উল্টো পিঠে। 54টিরও বেশি মুসলিম দেশ, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অর্থনীতি, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সব সমুদ্রপথ এবং অফুরন্ত খনিজ সম্পদ। তবু আমেরিকা বা পশ্চিমা বিশ্বের সামনে তারা কেন কিমের মতো বুক চিতে দাঁড়াতে পারে না? কেন গাজায় হাজার হাজার শিশু মারা গেলেও তার একটি মিসাইল তো দূরের কথা, একটি কড়া ধমকও দিতে পারে না? এর পেছনেও রয়েছে 4টি ভয়ঙ্কর দুর্বলতা। 1. পরনির্ভরশীল সামরিক ব্যবস্থা। কিম জং উন না খেয়ে থাকলেও নিজের দেশে বসে নিজের প্রযুক্তিতে মিসাইল বানিয়েছেন। অন্যদিকে মুসলিম বিশ্ব, বিশেষ করে আরব দেশগুলোর সামরিক বাহিনী সম্পূর্ণ পশ্চিমাদের ওপর নির্ভরশীল। তারা বিলিয়ন ডলার খরচ করে আমেরিকা বা ফ্রান্স থেকে যুদ্ধবিমান ও আধুনিক অস্ত্র কেনে। কিন্তু যে দেশ আপনাকে অস্ত্র দিচ্ছে, সে নিশ্চয়ই সেই অস্ত্র তার নিজের বা তার মিত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। অস্ত্রের সফটওয়্যার, মেইনটেনেন্স এবং পার্টসের জন্য আরবরা পুরোপুরি পশ্চিমাদের হাতেই বন্দী। নিজস্ব কোনো শক্তিশালী মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তাদের হাতে নেই। 2. সম্পদের মায়াজাল এবং পেট্রো ডলারের ফাঁদ। কিমের হারানোর কিছুই নেই, কিন্তু আরব নেতাদের হারানোর অনেক কিছু আছে। তাদের বিলিয়ন বিলিয়ন ডলার রাখা আছে সুইস ব্যাংক বা আমেরিকান ফেডারেল রিজার্ভে। তাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে পশ্চিমা ডলারের ওপর। যদি তারা পশ্চিমাদের বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান নেয়, এক রাতের মধ্যে তাদের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে, তাদের অর্থনীতি ধসে পড়বে। তাদের এই সম্পদই আজ তাদের সবচেয়ে বড় শিকল হয়ে দাঁড়িয়েছে। 3. গদি বাঁচানোর রাজনীতি। উত্তর কোরিয়ার কিমের গদি টিকে আছে আমেরিকার বিরোধিতার ওপর।
আর অন্যদিকে অনেক মুসলিম দেশে নেতাদের গদি টিকে আছে আমেরিকার সমর্থনের ওপর। নিজেদের দেশের মানুষের বিদ্রোহ দমন করতে এবং প্রতিবেশী দেশের সাথে পাল্লা দিতে তারা পশ্চিমাদের নিজেদের দেশে সামরিক ঘাঁটি বানানোর সুযোগ দিয়েছে। যারা নিজেদের সুরক্ষার জন্য অন্যের দ্বারস্থ হয় তারা কখনোই সেই প্রভুর বিরুদ্ধে কথা বলতে পারে না। 4. ঐক্যের অভাব এবং বিভাজন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। উত্তর কোরিয়া একটি একক রাষ্ট্র, তাদের লক্ষ্য কিন্তু একটাই। কিন্তু মুসলিম বিশ্ব আজ শিয়া, সুন্নি, আরব, অনারব এবং বিভিন্ন জাতীয়তাবাদী দ্বন্দ্বে শতধা বিভক্ত। পশ্চিমা বিশ্ব খুব সহজে ভাগ করো এবং শাসন করো নীতি ব্যবহার করে এক মুসলিম দেশকে দিয়ে অন্য মুসলিম দেশের বিরোধিতা করায়। যেখানে নিজেদের ভেতরেই এত রক্তপাত এবং অবিশ্বাস, সেখানে তারা কিভাবে একজোট হয়ে বাহিরের কোনো পরাশক্তির মোকাবেলা করবে? ইতিহাসের এই নির্মম সত্যটি আমাদের একটি বড় শিক্ষাই দেয়। টাকা থাকলেই ক্ষমতা আসে না। ক্ষমতা আসে স্বয়ং সম্পন্নতা থেকে, ক্ষমতা আসে নিজস্ব প্রযুক্তি থেকে, আর সবচেয়ে বড় কথা, ক্ষমতা আসে ইস্পাত কঠিন একতা এবং ইমানি শক্তি থেকে। যেদিন মুসলিম বিশ্ব নিজেদের প্রযুক্তি নিজেরা বানাবে, যেদিন তারা পশ্চিমাদের তৈরি করা অর্থনৈতিক দাসত্বের শিকল ভেঙে নিজস্ব সিস্টেমে দাঁড়াবে, সেদিন আর কোনো পরাশক্তির রক্তচক্ষু তাদের দমাতে পারবে না। কিম জং উন যদি একা একটি ভিশন নিয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারে, তবে শতকোটি মুসলিম এক হলে কী হতে পারে তা শুধু কল্পনাই করা যায়। ভিডিওটি যদি আপনাকে একটু হলেও ভাবিয়ে থাকে, যদি আপনার মনে হয় কথাগুলো আরও মানুষের জানা প্রয়োজন, তবে এটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আসুন পরিবর্তনের এই ক্ষুদ্র বার্তা আমরা ছড়িয়ে দিই সবার মাঝে। আল্লাহ হাফেজ।